সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেলের নিয়মিত আয়োজন টেবিল টকে। দর্শক, আজ 16 ডিসেম্বর, বাঙালি জাতির মহান একটি দিন। আজ আমরা অর্জন করেছিলাম আমাদের বহু কাঙ্ক্ষিত একটি পতাকা, একটি মানচিত্র। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা শোক শ্রদ্ধা জানাতে চাই মহান এই মুক্তিযুদ্ধের পেছনে, আমাদের এই অর্জনের পেছনে যারা প্রাণ দিয়েছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, যারা বিকলাঙ্গ হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, এবং যারা দেশ মাতৃকার জন্য আজন্ম লড়ে গেছেন, সবার জন্য শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে টেবিল টক। আজকে আমরা কথা বলবো একটু বৈঠকি ঢঙ্গে। আজকে নির্দিষ্ট কোনো কাঠামোর ভিতরে রাখতে যায় না আজকের অনুষ্ঠানটি, কারণ আজকে দুজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়েছি আমাদের অনুষ্ঠানে, এবং দুজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশের এই অভ্যুদয়ের পেছনে, বাংলাদেশের স্বাধীনতার পেছনে তাদের ঘাম, শ্রম, তাদের মেধা, তাদের শক্তি, তাদের জীবন সবকিছুই দিয়েছেন আমাদেরকে। দুজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আছেন আমাদের সঙ্গে। শুরুতেই পরিচয় করে দিতে চাই। আছেন আমাদের সঙ্গে স্থপতি মোবাশের হোসেন। তিনি তার পরিচয় আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি স্থপতি ইনস্টিটিউটে নতুন করে আবারও সভাপতি হয়েছেন। আমরা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানাতে চাই। তিনি নামকরা একজন মুক্তিযোদ্ধা বটে, এবং তার অনেক মুক্তিযুদ্ধের পিছনে অনেক অবদান, অনেক গল্প রয়েছে, সেগুলো আমরা শুনবো। আমাদের সঙ্গে আছেন আরেকজন প্রিয় তরুণ, আমার খুবই প্রিয় একজন লেখক, জনাব সিরাজুল ইসলাম সিরু ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সিরু ভাই মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন চট্টগ্রাম অঞ্চলে, এবং তার আরো একটি বড় পরিচয় যেটি না দিলেই নয়, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর যে যুদ্ধাপরাধের মামলা, সেই মামলার সাক্ষী ছিলেন, অন্যতম সাক্ষী। তো এই দুজনকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সিরু ভাই, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা যারা প্রবাসী দর্শক রয়েছেন, বাংলাদেশের দর্শকরা তো দেখবেনই। আমি আপনাদের দুজনকে নিয়ে আসার পেছনে কিছু উদ্দেশ্য আছে, কারণ হচ্ছে আমাদের যারা নতুন প্রজন্ম, যারা তরুণ প্রজন্ম, তাদের কাছে মুক্তিযুদ্ধের কিছু গল্প তুলে আনা, কিছু স্মৃতি তুলে আনা এই 45-50 মিনিটে খুব বেশি আনা সম্ভব হবে না। আপনাদের যতটুকু মানে শ্রেষ্ঠ সময়টুকু, সেই সময়ের গল্পগুলো বলবেন। সিরু ভাই, আপনার যুদ্ধে যাওয়ার প্রেক্ষাপট, তখন আমি যতটুকু জানি যে আপনি কিশোর বয়সের শেষের দিকে যুদ্ধে গিয়েছিলেন, এবং সেখান থেকে আপনি কমান্ডারের দায়িত্ব নিয়েছিলেন। সেই প্রেক্ষাপটটা কি ছিল, যদি শুরু করেন। ধন্যবাদ। আমি আসলে আমার যে যুদ্ধের প্রেক্ষাপট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, এটা যদি বলতে যাই, আমাকে যেতে হবে 1966 সালে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালির স্বাধীনতার প্রথম যে আপনার ঘোষণাপত্র 6 দফা, এটা আমাদের বাঁচার দাবি, এটার নাম ছিল। এই 6 দফা থেকেই আমাদের মোটামুটি আমাদের ভিতরে একটা স্বাধীনতার বীজ বপন হয়েছিল। এটার পেছনে আর একটা কারণ আছে। 1965 সালে 17 দিনের যুদ্ধে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধে, আমরা 17 দিন সারা বিশ্ব থেকে একবারে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিলাম। পৃথিবীর কোথায় কি হচ্ছিল আমরা বুঝতে পারতেছিলাম না। পৃথিবীর মানুষে আমরা যে আছি, বেঁচে আছি, আমরা কি করতেছি, এটা তাদের জানা ছিল না। এই পাকিস্তানের সাথে আমাদের যে 1500 মাইলের দূরত্ব, ভারত চাইলে 3 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে ফেলতে পারত। তা কি কারণে লাল বাহাদুর শাস্ত্রী এই কাজটি করেননি আমরা বুঝতে পারিনি। কিন্তু আমরা যে আপনার স্থলে, জলে, অন্তরিক্ষে আমরা যে পাকিস্তানের সাথে বিচ্ছিন্ন ছিলাম 17 দিন, এই ভোট থেকে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা প্রস্তাব করেছিলেন এবং পেশ করেছিলেন। এইটা নিয়ে আপনারা সবাই এর ইতিহাস জানেন। আমি 7 জুন ঢাকার বাবুপুরা পুলিশ ফাঁড়ির সামনে থেকে মিছিল করতেছিলাম। সেদিন 144 দ্বারা জারি ছিল বলে বাবুপুরা পুলিশ ফাঁড়ির একটু পশ্চিম দিকে
টিবি হাসপাতালের পাশে একটা মাজার ছিল। ওই মাজার এখানে আসার পর আমাদের মিছিলের উপর পাকিস্তানি সৈন্য এবং পাকিস্তানি পুলিশ হামলা চালায়। সেখান থেকে আমি গ্রেপ্তার হই। তারপর আমি ঢাকা জেলখানায়, সেখানে 69 দিন থেকে 14ই অগাস্ট পাকিস্তান দিবসের দিন 45 জনের সাথে আমাকে মুক্তি করে দিয়েছিল। আমি তখন ছোট, আমার বয়স তখন মাত্র 18 বছর। তারপর বের হওয়ার পর আমাদের ভিতরে যে বীজটা বপন হয়েছে স্বাধীনতার, আমরা সেটা 67, 68, 69, 70 পর্যন্ত এটা আমরা চালালাম। 70-এর নির্বাচনের পর নানান টালবাহানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর ম্যান্ডেট পাওয়ার পরও তাকে যখন সেটা দিচ্ছিল না, তখন আমাদের ভিতরে সেই স্বাধীনতার যে বীজ আমাদের ভিতরে বপন হয়েছিল সেটা তখন অগ্নিস্ফুলিঙ্গে রূপ নেয়, যার পরিপ্রেক্ষিতে আমরা মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং যুদ্ধের প্রেক্ষাপট তৈরির জন্য যা যা করার দরকার রাজপথে আমরা তা সব করেছি। বঙ্গবন্ধু যা যা নির্দেশ দিয়েছেন আমরা তা করেছি। আমি তখন চট্টগ্রামে, এর আগে আমি ঢাকায় ছিলাম। 69-এর পর আমি চট্টগ্রামে চলে আসি। তারপর চট্টগ্রামে আমরা যুদ্ধে 1 মার্চ থেকে চট্টগ্রামে কিন্তু যুদ্ধটা কিন্তু রাজপথে মিছিল মিটিং হলেও চট্টগ্রামে কিন্তু যুদ্ধের প্রস্তুতি আপনার মার্চের 3 তারিখ থেকেই শুরু হয়ে যায়, একদম প্রকাশ্যে হয়ে যায়। 14-15 তারিখ তো 14-15 মার্চ তো চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে সরাসরি প্রকাশ্যে দিবলোকে আপনার রাইফেল নিয়ে প্রশিক্ষণ শুরু করে। তারপর আমরা 23 মার্চ থেকে চট্টগ্রামে কিন্তু যুদ্ধ পূর্বকালীন যেটা প্রতিরোধ যুদ্ধটা 23শে মার্চ থেকে শুরু হয়ে যায়। কারণ 17 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে সোয়াদ নামে একটি জাহাজে করে পাকিস্তান সেনাবাহিনীর জন্য অস্ত্র নিয়ে আসা হয়েছিল আমাদেরকে খতম করার জন্য। এগুলো নামাবার জন্য আমাদের বাঙালি শ্রমিকদেরকে যখন লাগালো, তারা যখন অস্ত্র দেখলো সব পালাই গেল। এরপর বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো নিরস্ত্রভাবে। এইটাকে প্রতিরোধ করার জন্য আমরা চট্টগ্রামে প্রথম 1602 নম্বর গেটে আমরা একটা ব্যারিকেড দিই 8টা আপনার মালবাহী ট্রেন দিয়ে। 23 তারিখে আমাদের একদম পূর্ণাঙ্গ, এটা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি আমরা সেদিন নেমে গিয়েছিলাম। 24শে মার্চ তো চট্টগ্রাম সেনানিবাস, যেটাকে নতুন পাড়া সেনানিবাস বলা হয়, সেখানে তো 24 মার্চ সকালবেলা লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরীর নেতৃত্বে একদল পাকিস্তানি সৈন্য সেখানে আমাদের উপর হামলা চালায়। তারপর 24 তারিখ বিকেল বেলা রাত 8টার সময় EPR এর অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রফিকুল ইসলাম প্রথম বিদ্রোহ ঘোষণা করে বাঙালি সৈন্যদেরকে নিয়ে পাকিস্তানি সৈন্যদেরকে EPR ক্যাম্পে আটক করে উনি সেখান থেকে বের হয়ে চলে আসে। আমরা সেই যুদ্ধে আমরা আপনার কাছে 24শে মার্চ জি আমরা 25শে মার্চ থেকে আবার এই 9 মাসের গল্প আপনার কাছে শুনবো। ওনার কাছে একটু মোবাশ্বের ভাইয়ের কাছে একটু শুনে আসি। আপনিও যেমন একেবারে ইয়াং বয়সে চলে গেছেন, মোবাশ্বের ভাইয়ের কিন্তু আরো সেরকমই ভয়াবহ কিছু গল্প আমি জানি, যতটুকু জানি যে তিনি তার তখন মাত্র সদ্য একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, তিনি সেই সদ্য ভূমিষ্ঠ সন্তানকে ঘরে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন। আর্কিটেক্ট মোবাশ্বের হোসেন, আপনি সেই ঘটনা থেকে যদি শুরু করেন, আপনি কিভাবে গেলেন এবং কোথা থেকে? আপনি বিখ্যাত একজন গেরিলা যোদ্ধা। ধন্যবাদ। প্রথমে একটি জিনিস সবাইকে একটু জানতে হবে,
আমি কিন্তু দেশের বাইরে যে ট্রেনিং নেই নাই, আমি বাংলাদেশেই ছিলাম। আর আমি খুব নিজেকে খুব কোনো সময় মুক্তিযোদ্ধা বলি না, আমি বলি যে মুক্তিযুদ্ধের সাথে আমি সম্পৃক্ত ছিলাম আমার দৃষ্টিতে, এবং আমি কোনো সার্টিফিকেটও নেই নাই। ঢাকাতে অপারেশন করেছি, সর্বশেষ অপারেশনটি আমার ছিল ক্র্যাক প্লাটুনে মায়ার সাথে ছিলাম। তো আমার বাংলাদেশের ভিতরে আমার ট্রেনিং নেওয়া, যারা ট্রেনিং নিয়ে চলে এসেছিল ওপার থেকে, তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়া এবং তাদের সাথেই ক্যাম্পে থাকতাম। আমি তখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট বুয়েটের। আমার তখন 1 বছরের একটি সন্তানও আমার রয়েছে, থাকতাম গোপীবাগে। তো বাড়িতে থেকেই একদিন চলে গেলাম, যখন বিদেশ থেকে ভারতবর্ষ থেকে আমাদের ছেলেপেলেরা আসলো, তাদের ওখানে চলে গেলাম, ট্রেনিং নেওয়া শুরু করলাম নরসিংদী সব ঢাকার কাছাকাছি। এবং আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা অপারেশন করা, প্রতিনিয়ত অস্ত্র শস্ত্র নিয়ে ঢাকাতে দেওয়া এবং বিভিন্ন অপারেশনে সহযোগিতা করা ইত্যাদি। তা আমি ওই সময়ের কিছু স্মৃতি আমি বলবো, যেগুলি আমাকে এখনো প্রতিনিয়ত আমাকে হন্ট করে। সেই স্মৃতিগুলি যেমন ডিসেম্বর মাসের দিকে আমরা ঢাকাতে একটি অপারেশন করব ইউএসআইএস বিল্ডিং এ, এবং 7ম নৌবহর বাংলাদেশের দিকে আসছে, যাতে যুদ্ধ বন্ধ করে পাকিস্তানিদের হাতে অন্তত ঢাকা শহরটি তুলে দিতে পারে আমেরিকানদের, এরকম একটি চিন্তা ভাবনা ছিল। আমরা বিভিন্ন ভাবে পত্র পত্রিকা টেলিভিশনে এই তথ্যগুলি আমরা পাচ্ছিলাম, টেলিভিশন বলছি, রেডিওতে এই ধরনের তথ্য পাচ্ছিলাম। তো সেই সময় আমাদের একটি সিদ্ধান্ত হলো যে আমরা ইউএসআইএস বিল্ডিং এ অপারেশন করব, সেই জন্য অস্ত্র নিয়ে আসা হয়েছিল। অস্ত্র মানিকনগরের ওই দিকতে আসছো, বিশ্ব রোডের আগ পর্যন্ত ওই পারে কিন্তু গ্রাম ছিল, গ্রামে মুক্তিযোদ্ধাদের চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। তো ওই পর্যন্ত অস্ত্র নিয়ে আসার পরে সেই অস্ত্রগুলি, অস্ত্র গোলা বারুদ এগুলি আমার বাসায় নিয়ে আসার কথা। তো আমার এক বন্ধুর ভক্সওয়াগন একটি গাড়ি ছিল, সেই গাড়িটিতে করে এই অস্ত্রগুলি নিয়ে আসার কথা আমার বাসায়। কিন্তু নির্ধারিত সময়ে আমার বন্ধুর আসার কোনো খোঁজ খবর আমরা পেলাম না। বহুবার আমি মানিকনগরের দিকে যাচ্ছি আর আমার বাসায় আসছি যে গাড়িটি আসলো কিনা। আমার এই কয়েকবার যাওয়া আসার পরিপ্রেক্ষিতে আমি এক সময় দেখতে পেলাম একটি ছোট্ট বাচ্চা ছেলে, 10 কি 12 বছর বয়স হবে, সে আমার পিছনে পিছনে হাঁটছে আর আস্তে আস্তে আমাকে বলছে, স্যার কিছু আনন্দ লাগবে নাকি? আমি প্রথম কিছুই বুঝি নাই। 2-3 বার যখন আমি আমার ওই অস্ত্র যেখানে আছে সেখানে গেলাম এবং আমার বাসায় আসলাম, গাড়ির অস্তিত্ব খুঁজে পেলাম না, তখন মরিয়া হয়ে গেছি। তারপরের দিন অপারেশন করতে হবে, অস্ত্রগুলি সারাদিনে ডিস্ট্রিবিউট করতে হবে, বুয়েটের হলে নিয়ে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। তখন ওই ছেলেটিকে আমি বললাম হ্যাঁ আনতে হবে। বলার পরে সে আমার সাথে আমার বাড়ি এসে দেখে গেল এবং আমার সাথে মানিকনগরের ওই বিশ্ব রোডের অপর পারে গ্রামে আমার সাথে গেল এবং আমাকে তার উপর পুরো আস্থা রাখতে হয়েছিল। আমি তাকে চিনি না, জানি না, সে বিরাট ক্ষতিও করতে পারতো, কিন্তু কেন জানি মনে হলো যে আমার যে ডিউটিটি রয়েছে, যে কাজটি করার কথা, সেটি করতে হলে এর উপর বিশ্বাস রাখা ছাড়া আমার আর কোনো দ্বিতীয় পথ নাই। কারণ তখন মোবাইল ফোনও ছিল না, ল্যান্ড ফোনেও আমরা কথা বলতে পারতাম না, ট্যাপিং হতো বলে। ওই ছেলেটিকে আমি আমার বাসা এবং অস্ত্র যেখানে আছে সেই জায়গাটি দেখে দিয়ে আসলাম। কিছুক্ষণ পরে একটি অদ্ভুত জিনিস দেখতে পেলাম। একটি বাজারের থলিতে সে পুঁই শাক, ডাঁটার শাক বের করে কাঁধে ফেলে গান গাইতে গাইতে, আমার আজও মনে আছে সে গানটি গাচ্ছিল, এমন মজা হয় না গায়ে সোনার গয়না। এই গানটি গেতে গেতে আমার বাসায় 2-বারে 3-বারে সমস্ত অস্ত্র গোলা বারুদ দিয়ে চলে গেল। আমি আজও এত বছর পরে, এই 50 বছরে সেই মানিকনগরের মানিককে খুঁজি। এই ছেলেটি ভিতরে কি মেধা ছিল, এবং সে যখন আমাকে চিনতে পেরেছে, তার মানে হচ্ছে এর আগে আরো অনেক মুক্তিযোদ্ধাকে সে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। 10 থেকে 12 বছরের এই সন্তান, একে আমি কি বলবো? সে আসলে কি একটি মানুষ ছিল নাকি অতি মানব কিছু ছিল? এই যে মানুষটি, এই মানুষটির কথা যখন আমি চিন্তা করি, তখন আমি চিন্তা করি যে আপামর জনগণ, বাংলাদেশের আপামর জনগণ এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। তাহলে এই ছোট্ট ছেলেটি নিজের জীবনকে বাজি রেখে গান গাইতে গাইতে আমার বাসায় অস্ত্র পৌঁছে দিয়ে গেল।
তার চেয়ে বড় জিনিস আমার কাছে ছিল, সে একজন মুক্তিযোদ্ধাকে চেনার ক্ষমতা তার ভিতরে ছিল। সে কিভাবে চিনলো যে আমি মুক্তিযুদ্ধের সাথে জড়িত? এগুলি যখন চিন্তা করি তখন সত্যিকার অর্থেই আমি বিহ্বল হয়ে যাই, এবং তখনই বুঝতে পারি যে এই সন্তানগুলি, এই দেশের মানুষগুলি যখন নিজেদের আত্মত্যাগের জন্য প্রতিনিয়ত প্রস্তুত ছিল, তখন স্বাধীনতা আমাদের দোরগোড়ায় আসা ছাড়া কোনো উপায় নাই। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেল এদের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিক কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। আমরা আলাদা করে মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই সম্মান করব, কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের মেজরিটি পিপল, যারা বিশেষ করে গ্রামগঞ্জে বসবাস করত, রাত আমাদেরকে যারা আশ্রয় দিত, কোনো গ্রামে গেলে পারে তাদের বিছনা ছেড়ে দিয়ে মা বোনরা আমাদেরকে থাকার জায়গা করে দিত। এমনও অনেক গ্রাম আছে যে গ্রামগুলিতে আমরা চলে যাওয়ার পরে রাজাকার, আলবদর এবং পাকিস্তান আর্মিরা এসে ওই গ্রামটি পুরা ধ্বংস করে দিয়ে গেছে, বা ওই বাড়ির সব মানুষগুলিকে হত্যা করে গেছে। তারপরেও যখনই যেখানে আমরা গিয়েছি সেখানেই কিন্তু আমরা আশ্রয় পেয়েছি। 9 মাসের স্বাধীনতার পিছনে এই মানুষগুলির অবদান অকল্পনীয়, এবং যেটা চিন্তা করা যায় না। আমি আরেকটি ছোট্ট তথ্য বলি মুক্তিযুদ্ধের সময়, এই তথ্যটি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমরা তখন ঢাকার কাছাকাছি নরসিংদীর এখানে একটি গ্রামে রাত্রেবেলা যে আশ্রয় নিলাম, 2 দিন 3 দিন ওখানে ছিলাম। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে সকালের দিকে দেখি যে ওদের ভাসুর, দেওর অর্থাৎ মুরব্বী, এরা যারাই ওই মহিলাদের সামনে আসে, যারা রান্নাঘরে রান্না করছে, বাড়ির ভিতরে চলাফেরা করছে, তারা বিরাট করে ঘোমটা দিচ্ছে। কিন্তু অদ্ভুত জিনিস, আমরা যখন তাদের সামনে দিয়ে চলাচল করছি, আমরা ইয়ং, তখন ইউনিভার্সিটির থেকে পাশ করা বা ইউনিভার্সিটির ছাত্র, আমাদেরকে দেখে তারা গায়ের শাড়িটাও ঠিক মতো পেঁচাচ্ছে না। 2 দিন এটি দেখার পরে আমি একদিন একজন বউকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দেখলে পারি বা ভাসুরদেরকে দেখলে পারি বিরাট করে ঘুমটা দিচ্ছ, আর আমরা অচেনা অজানা মানুষ, ইউনিভার্সিটির ছেলে পেলে, আমাদেরকে দেখলে তো দেখি না তোমরা কখনো জড়সড় হচ্ছ বা কাপড় চোপড় টানছো। সেই মহিলাটি কাজ করতে করতে যে উত্তরটি দিল, আমি আজও সেই উত্তরটি ভুলতে পারি না। সে বলছে, মুক্তিযোদ্ধারা, সে মাথা নিচু করেই কাজ করতে করতেই বললো, মুক্তিযোদ্ধারা তো হচ্ছে ফেরেশতা, বলে সে আবার তার কাজ করা শুরু করলো। অর্থাৎ আমাদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি কি ধরনের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। এই মানুষগুলি যদি না থাকতো, 9 মাসে কিন্তু এই স্বাধীনতা কোনোদিনই আনা সম্ভব হতো না। আমি আজও এই স্মৃতি আমি আমার জীবনে ধারণ করে চলাফেরা করছি, এবং আমি তখন প্রতিনিয়তই মনে করি যে এই মানুষগুলি আমাদেরকে মুক্তিযুদ্ধে জয়লাভ করার সব রকম সহযোগিতা করেছে, নিজেদের জীবন বলি দিয়ে, এবং মুক্তিযোদ্ধাদেরকে তারা মাথায় স্থান দিয়েছে, যার যে কারণে আজকে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা এসছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের বক্তৃতা বাস্তবায়িত হয়েছে, এবং স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। আমরা যদি এই স্বাধীনতার কথা নিয়ে বলি, আমার কাছে অদ্ভুত লাগে স্বাধীনতা আমাদেরকে কোথায় পৌঁছে দিয়েছে। দেখো, স্বাধীন হওয়ার পরে আমেরিকানরা বলল বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। সেই সময় আমাদের জনসংখ্যা ছিল 7 কোটি, আর জমি ছিল অঢেল, কারণ কোনো ইন্ডাস্ট্রি ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু এই 50 বছর পরে যদি আমরা আবার অঙ্ক কষি, তাহলে আমরা অদ্ভুত একটি জিনিস দেখতে পাই, যে জমি হয়েছে অর্ধেক, জনসংখ্যা হয়েছে দ্বিগুণ। সেই মাঠের কৃষক যারা, চাষি যারা, যাদেরকে আমরা অপমানিত স্বরে বলি চাষা, যে কাউকে গালি দেওয়ার সময় বলি চাষা, সেই চাষিরা বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের মতন আরেকটি মুক্তিযুদ্ধ করে প্রত্যেক জমি দ্বিগুণ জনগণ সেই মানুষগুলিকে খাদ্য যোগান দিচ্ছে, যাদেরকে সবচেয়ে বেশি বাংলাদেশের সরকার সবচেয়ে বেশি একসময় অবহেলিত মানুষ হিসাবে দেখতো। সেই মানুষগুলি রিভলিউশন করে ফেলেছে, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, এবং সারা বিশ্বে এখন খাদ্য এক্সপোর্ট করার পদক্ষেপ নিচ্ছে। এইগুলি যখন চিন্তা করি, তখন মনে হয় যে বাংলাদেশের মানুষের মতন ভালো মানুষ, গ্রহণযোগ্য মানুষ, সৃষ্টিশীল মানুষ আর কোথাও আছে বলে আমার মনে হয় না।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা ছোট একটি বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে সিরু ভাইয়ের কথা শুনবো। আসলে বাংলাদেশের মানুষের যে অমিত সম্ভাবনা, বাংলাদেশের মানুষের যে আমাদের যে ঐক্যবদ্ধতা, কিছু গুটি কতক মানুষ বাদ দিয়ে, মানে যারা আলবদর, রাজাকার, আল শামস ছিল, তারা বাদ দিয়ে সবাই কিন্তু বাংলাদেশটাকে আমরা ভালোবাসি। দর্শক, আমরা একটি ছোট বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে আসছি একটু পরে। আমরা কথা শুনছিলাম, গল্প শুনছিলাম, মুক্তিযুদ্ধের গল্প, দুজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার কাছ থেকে। কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকুন। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেলের নিয়মিত আয়োজন টেবিল টকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের দুজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব, দুজন মুক্তিযোদ্ধা এবং আমাদের গৌরব দুজনই, একজন জনাব সিরু বাঙ্গালী এবং জনাব স্থপতি মোবাশ্বের হোসেনের সঙ্গে। দর্শক, আমরা কথা বলছিলাম মুক্তিযুদ্ধের গল্প এবং সমস্যা সম্ভাবনা নিয়ে। মোবাশ্বের ভাই বিরতির আগে খুব সুন্দর করে বাংলাদেশের মানুষের অমিত সম্ভাবনা, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, এই দেশ গঠনের পিছনে আমাদের প্রত্যেকের অবদান, মুক্তিযুদ্ধকালীন সময়েও এই সাধারণ মানুষের যে অবদান সেটি তিনি উল্লেখ করেছেন। সিরু ভাই এই বিষয়ে কিছু বলবেন কিনা? আমি মোবাশ্বের ভাইয়ের কথা সূত্র ধরেই বলি, আসলে মুক্তিযুদ্ধটা ছিল আমাদের জনযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধে 1971 সালে ভারতে আমরা পাড়ি জমিয়েছিলাম সর্বমোট সব মিলিয়ে 1,20,000, সব মিলিয়ে। এখন আমরা যে এখানে যুদ্ধটা করলাম, ট্রেনিং নেওয়ার আগে কিন্তু আমি যুদ্ধ শুরু করেছি এখানে। আমার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে আমার প্রথম যুদ্ধ 9 এপ্রিল সন্ধ্যার সময় কালুরঘাটে আমাদের এপিআর, আমাদের ইবিআরসি, আমাদের আনসার পুলিশ এবং আমরা সাধারণ মানুষ, আমরা যারা অক্সিলারি ফোর্স ছিলাম, বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহতম যুদ্ধ। 9 তারিখ সন্ধ্যার সময় শুরু হয়, 11 তারিখ রাত প্রায় 2টার সময় এটা আমরা যুদ্ধে পরাজয় বরণ করি। কারণ পরাজিত হয়েছিলেন সেদিন আমরা না, আমাদের সেনাবাহিনী। হ্যাঁ, 9 তারিখ, আমরা 11 তারিখ পরাজিত হওয়ার কারণ হলো পাকিস্তানি আপনার 53 ফিল্ড আর্টিলারি, এটা কুমিল্লা থেকে গিয়েছিল। হালি শহরে যেটা ফিল্ড আর্টিলারি ছিল তারা, তারপর আপনার 31 পাঞ্জাব, 20 বেলুচ, এরা সম্মিলিতভাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছিল। এটা কালুঘাট ব্রিজের পশ্চিম পাশে। এই যুদ্ধে ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী আহত হন, লেফটেন্যান্ট
শমশের মবিন চৌধুরী আহত হন এবং এই যুদ্ধে আমাদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। আমরা 11 তারিখ রাত 2টার সময় রাত 11টা থেকে যখন PNS জাহাঙ্গীর, পাকিস্তান নেভেল শিপ জাহাঙ্গীর থেকে যখন আমাদের উপর শেলিং শুরু হয়, তখন আমরা দিক বিদিক জ্ঞান হারিয়ে দিকে মানে আমরা যেদিকে পারি পালিয়ে যাই। আমি 200 রাউন্ড 7.62 মিলিমিটারের গুলি এবং 4টি গ্রেনেড নিয়ে কর্ণফুলী নদী পার হয়ে আমার গ্রামের বাড়িতে আমি চলে যাই। আমি মুবাশশির ভাইয়ের সূত্র ধরে বলতেছি, আমরা যে যুদ্ধটা করলাম পুরোটা আমাদের পিছনে মোহরা একটা সমৃদ্ধ গ্রাম, এমন কোন পরিবার ছিল না যারা আমাদেরকে সাহায্য করেনি। একদম মদনাঘাট পর্যন্ত, কাপ্তার মাথা থেকে মদনাঘাট পর্যন্ত এমন কোন পরিবার ছিল না যারা আমাদেরকে, ওরা যদি আমাদেরকে খাদ্য না দিত, আমাদেরকে অস্ত্র শস্ত্র আগে না দিত, তাহলে এই যুদ্ধটা আমরা করতে পারতাম। মদনাঘাটে লেফটেন্যান্ট মাহফুজুর রহমানের নেতৃত্বে আমরা পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার পরও উনি একদিন কিন্তু পাকিস্তানি আর্মিকে সেখানে ঠেকিয়ে রেখেছিলেন। খুব সাহসী মানুষ ছিলেন লেফটেন্যান্ট মাহফুজুর রহমান। পরে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান হয়েছিলেন এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ডে উনি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, কিন্তু ওনার হত্যাকাণ্ডে পরে তাকে ফাঁসি দিয়ে পড়া। আমি যখন চট্টগ্রাম শহরে যখন প্রথম গ্রেনেড চার্জ করি, এটা হলো 29শে মে। চট্টগ্রাম শহরে তখন পুরোটা অবরুদ্ধ, বলেছিল 21শে মে এর মধ্যে সব রাস্তাঘাট বাজার খুলতে হবে। খুলেছিল পাকিস্তানিরা, বাঙালিরা খুব ছোটখাটো যারা তারা। আমরা চট্টগ্রাম শহরে এসে আমি আমার যে 4টা গ্রেনেড আমি নিয়ে পালিয়েছিলাম, এনে আমি প্রথম রাখলাম কোরবানীগঞ্জে একজন আপনার পাকিস্তানির দোকানে। সেই পাকিস্তানি দোকানের ম্যানেজার ছিল আমাদের বাঙালি, তার নাম মীর জুমলা, টেকনাফ বাড়ি। আমি যদি এই গ্রেনেড গুলো তার কাছে রাখবার সুযোগ না পেতাম তাহলে তো আমার সম্ভব হতো না। তারপরের দিন আমি যখন খাতুনগঞ্জে যখন প্রথম গ্রেনেড চার্জ করি, আমার আশেপাশে সব বাঙালিরা আমাকে দেখেছে, কিন্তু কেউ আমাকে ধরিয়েও দেয় নেই, আমাকে দৌড়াইও নি। এর পরের দিন সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি যখন 1 জুন চট্টগ্রাম বিপণিবিতান, যেটাকে নিউ মার্কেট বলা হয়, বিপণিবিতানে খালেদ জামাল নামে একটি পাকিস্তানি ভদ্রলোকের একটা মেডিসিনের দোকান ছিল, খালিদ জামাল। সেখানে আমার এক খালাতো ভাই চাকরি করত, আর খালিদ জামালের যে মূল ম্যানেজার সেই ছিল সাকা চৌধুরীর ডান হাত MA আনসারি, মুসলিম লীগের নেতা। আমি আমার গ্রেনেডটা নিয়ে সেখানে রাখলাম। আনসারি রেখেছে যে তার দোকানে আমি আমার খালতা ভাইয়ের কাছে, মুসলিমের কাছে গ্রেনেডটা রাখতেছি, বলছি যে আমি দুপুরে এসে এখানে চার্জ করব। আমি 11টা থেকে 1:30 পর্যন্ত কোনো সুযোগ পাচ্ছি না, শুধু বাঙালি মারলে তো হবে না। 1:30টার সময় আমি 3 জন আর্মিকে পেলাম, সঙ্গে আমাদের অনেক বাঙালি আশেপাশে ছিল, কিন্তু দেখলাম সাথে আরো 2-3 জন বাঙালি মারা গেল, কোনো সমস্যা নেই, এই 3 জনকে মারতে হবে। গেলাম চার্জ করে, তারপর আমি তো চার্জ করে পালাই চলে গেলাম। কই সাকা চৌধুরীর ডান হাত বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু MA আনসারি, মুসলিম লীগের বড় নেতা, কই? সে তো আমাকে ধরেই দেয় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমি তার দোকানে অনেকবার গেছি, এখন বর্তমানে সেটা খালিদ জুয়েলার্স নামে পরিচিত। এখনো সেই দোকান আছে না, পাকিস্তানের কাছে নেই, বাঙালিদের কাছে। আপনি চিন্তা করে দেখেন, একজন মুসলিম লীগের নেতা এবং সাকা চৌধুরীর মতো একজন দুর্ধর্ষ সন্ত্রাসী খুনি,
এই রাজাকার প্রধান আল শামস বাহিনীর প্রধান, তার বন্ধুর কাছে আমি গ্রেনেডটা রেখে এসেছি। আপনি চিন্তা করে দেখেন, এর সহযোগিতা না পেলে আমার এই কাজটা হতো? আমি সেখানে গ্রেনেডটা চার্জ করতে পারতাম? 3 জন সৈন্যকে নিহত হতো? এইটা ছিল বাংলাদেশের মূল যুদ্ধের পটভূমি, প্রেক্ষাপট। আমি যখন ভারত থেকে ট্রেনিং নিয়ে আমার আন্ডারে আরো 12 জন, আমি সহ 13 জন গ্রুপ নিয়ে যখন আমরা গ্রামে আসি, আমি যে গ্রামে শতকরা 80 জন হলো মুসলিম লীগের, আমার পার্শ্ববর্তী গ্রাম সনরা পুরাটাই 100 জন রাজাকার। সনহারা ইউনিয়ন, আমার 8 নম্বর কাশি ইউনিয়নে কিছু হিন্দু পরিবার আছে, ওরা ছাড়া 8 বাদ বাকি মুসলমান সবগুলা এক আইব খান, ইয়াইয়া খান আর ফজল কাদের চৌধুরী ছাড়া কাউকে ছিলেন। তো সেই জায়গায় আমি আশ্রয় গ্রহণ করিনি, আমাকে শেল্টার দেয়নি, যদিও পাঞ্জাবি দেখে নিয়ে এসে আমার আশ্রয় দেওয়ার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েদেরকে নির্যাতন করেছে পাঞ্জাবি দেখে। আমারই বাঙালি, আমারই পাড়া প্রতিবেশী 1-2 জন মিলে, এদের একজন মারা গেছে, একজন এখনো বেঁচে আছে। মনে করেন এই যে মুসলিম লীগের আড্ডাখানার মধ্যে আমার ছেলেরা যে শেল্টার নিল, কই আমাদের খাবারের অভাব হয়নি, টাকার অভাব হয়নি, কাপড় চোপড়ের অভাব হয়নি, কিছুর অভাব হয়নি। যখন যা চেয়েছি চাইবার আগে হাজির হয়েছে। এটা মুসলিম লীগ, কোনো সমস্যা নাই, কিন্তু তারা ভিতরে ভিতরে চেয়েছিল যে এই দেশ স্বাধীন হোক, কারণ তারা সবাই পাঞ্জাবিদের হাতে কোনো না কোনো ভাবে নির্যাতিত হয়েছে। আমার গ্রুপের যে ছেলেটা শহীদ হয়েছে মোহাম্মদ লোকমান, সে জিরি ওয়াহাবি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আপনি একটা নিশ্চিত রূপে ধরে রাখেন বাংলাদেশে যত কওমি মাদ্রাসা ছিল এগুলো সবগুলা আপনার রাজাকারের হেডকোয়ার্টার ছিল। আমাদের পটিয়ায় জমিরিয়া মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা সব রাজাকার, জিরি মাদ্রাসা সব রাজাকার, হাটাজারি মাদ্রাসা সব রাজাকার, এই আপনার এই যে এখন বর্তমানে নাজিরাত মাদ্রাসা সব রাজাকার। এখন সেখানে কোনো মৌলভী সাহেব আমাদের পক্ষে ছিল, সবগুলো রাজাকার। আমার যে ছেলেটা জিরি অপারেশন নিহত হয়েছে, আপনার শহীদ হয়েছে, সে এক পাঞ্জাবির দোকানে চাকরি করত। তাকে সবসময় বলতো যে চুতিয়া বাঙ্গাল, কথা বলতে বলতে চুতিয়া বাঙ্গাল। আরেকদিন সে সহ্য করতে না পারে শিল মানে এখন আমরা কেজি বলি, তখন ছিল শের, ওই শের মেরে মাথায় মেরে দিয়ে সে পালাই চলে গেছিল। আর তার তো বাংলাদেশে থাকার আর কোনো উপায় ছিল না, সে ইন্ডিয়া চলে গেছিল ট্রেনিং নিয়ে, আমার সাথে আপনি এসেছিল। তার দুর্ভাগ্য সে আপনার শহীদ হয়ে গেছে। আপনি এটা আমি মোবাশ্বের ভাইকে সাপোর্ট করলাম। আমাদের মাঝে এখনো অনেক মানুষ আছে যারা মনে করে একটা সময় ছিল এই লম্বা দাঁড়িয়ে থাকলে বলে যে রাজাকার। আমার জীবনে সেরকম করে, আমি যখন নতুন নতুন দাঁড়িয়ে রাখি 2014-15 সালে, একদিন বাসের কন্ট্রাক্টর আমাকে বলতেছে না, আরেকজনকে বলতেছে রাজাকারের দেশ ভরে গেল। সে কিন্তু ওখানে কিন্তু দাঁড়িয়ে আর কেউ ছিল না, শুধু আমি ছিলাম। আমি কিন্তু ভিতরে ভিতরে আমি কিন্তু রাগিনি, আমি ভিতরে ভিতরে খুব আনন্দিত হলাম যে আমাদের লোক, সে অশিক্ষিত মানুষ, কিন্তু তার ভিতরে কিন্তু একটা জাগরণ এসেছে। সে দাঁড়িয়ে হলো, দেখলো রাজাকার মনে করতে গেছে, কারণ তার বাপ দাদারা বলছে যারা রাজাকার ছিল সবগুলো দাঁড়িয়ে গেল। আমি যুদ্ধের কোনো কথা বলবো না, যুদ্ধ তো সবাই করেছে, কিন্তু যুদ্ধের পেছনে যে আরো যুদ্ধ হয়েছে সেগুলো আমাদের যেমন আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 4টা স্তম্ভের উপর। প্রধান স্তম্ভ ছিল ধর্ম নিরপেক্ষতা, কিন্তু আমাদের বর্তমান আধা মূর্খ মৌলভী সাহেবরা এই ধর্ম নিরপেক্ষতাকে বলতেছে ধর্মহীনতা, কিন্তু ধর্ম নিরপেক্ষ মানে তো ধর্মহীনতা না। যা প্রতিটি মানুষের ধর্মকে তাদের নিজেদের মতো করে পালন করার নামে ধর্ম নিরপেক্ষতা। আমাদের প্রজন্মের কিছু ছেলেপেলে, আমার ফেসবুকে আমি দেখি, এরা ধর্ম নিরপেক্ষতাকে এটাকে বলে ধর্মের বিরোধিতা, বলে যে যারা ধর্ম নিরপেক্ষ এরা আপনার বাতিল লোক। আমরা আমাদের সেই মূল কাঠামো থেকে আমরা সরে এসেছি।
আমাদের রাষ্ট্রেও এখন বর্তমানে মনে করেন ধরেন এই ধর্মকে পুঁজি করে আমরাও এখন চলতেছি। এটা কিন্তু একদিন আমাদের জন্য বুমেরাং হবে, নিশ্চিত ধরে রাখেন। পাকিস্তান ধ্বংস হওয়ার পেছনে এই ধর্ম পুঁজি করে তারা পাকিস্তান চালিয়েছিল। যারা ধর্মকে পুঁজি করবে তারা কোনোদিন কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবে না। ধর্ম এক জিনিস, রাষ্ট্র আরেক জিনিস। আপনি রাষ্ট্রের সাথে যখন ধর্মকে মেশাবেন, ধ্বংস অনিবার্য। সিরু ভাই, আপনার কাছে আসছি আবারও। জনাব মুবাশশির উনি আরেকটি বিষয় তুলে নিয়ে এসেছেন। এটি মুক্তিযুদ্ধের 4টি উনি স্তম্ভের কথা বলেছেন, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি দেখলাম আপনিও কয়েকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং এখন এই মুহূর্তে এটি আলোচিত বিষয় এবং অনেকের উদ্বেগেরও বিষয়। আপনি কি মনে করেন, ওনার সঙ্গে আপনি একমত? দেখেন, প্রথমে একটি কথা বলে নেই, জাতির পিতা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে পরিষ্কার ভাবে কয়েকবার বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। এই মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং কোন ধর্মেই বিশ্বাস করে না এমন অনেক ছেলে পেলে আমাদের সাথে ছিল। তাহলে এদের দানকে কি আমরা বাতিল করে দেব? যারা এই কথা বলে তারা পাকিস্তান ফিরতে, যে পাকিস্তানের চিন্তাধারায় ফিরে যাওয়ার জন্য এই কথাগুলি বলে। আমি কোরআনের আয়াত থেকেই বলবো, আমি আর বেশি আলোচনা করব না। কোরআনের একটি আয়াত পড়লে পারি আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ তাআলা সূরা আনআমে 108 আয়াতে বলছেন, আর তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল দেবে না, তাহলে তারা অজ্ঞানতা বশত আল্লাহকেও গাল দেবে। এভাবে প্রত্যেক জাতির চোখে তাদের কার্যকলাপ শোভন করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং বলছে যে তুমি অন্য ধর্মের কাউকে তার ধর্ম নিয়ে গালিগালাজ করবে না, যা ফলে সেও রাগান্বিত হয়ে তোমার আল্লাহকে গালিগালাজ করবে। কোরআনের আয়াতে এই কথা বলা হয়েছে। কোরআনে কোথাও বলা হয় নাই যে মূর্তি বানানো যাবে না। যদি তাই থাকতো তাহলে রাসূলুল্লাহর আমলে, রাসূলুল্লাহ যখন ধর্ম প্রচার করছেন তখন চার্চগুলিতে তো যীশু খ্রিস্টের মূর্তি ছিল, পূজা হতো। রাসূলুল্লাহ কি কোনো চার্চ ভাঙতে বলেছেন? কোন চার্চের যীশু খ্রিস্টকে নামিয়ে ধ্বংস করতে বলেছেন? বলেন নাই। ইসলামে মূর্তি বানানোর কোথাও নাই, কোরআনের কোথাও আমি খুঁজে বের করতে পারি না। শুধু একটি কথা পেয়েছি, যারা এক আল্লাহ বিশ্বাস করে তারা কোনো মূর্তি পূজা করতে পারবে না। অর্থাৎ মুসলমানরা কোনো মূর্তিকে পূজা করতে পারবে না। মূর্তি দেখলেই ভাঙতে হবে। তাহলে তো প্রথমেই দায়িত্ব ছিল ইসলামের আগমনের সাথে সাথে সব চার্চগুলি থেকে যীশু খ্রিস্টের মূর্তি নামিয়ে সেগুলি ভাঙার কথা। আমরা তো কোথাও কোনো হাদিসে পাই না রাসূলুল্লাহ চার্চ ভেঙে মূর্তি ভাঙার কথা বলেছেন। এরকম কোনো তথ্য নাই। কোরআনের একটি আয়াত খুঁজেও আমি বের করতে পারি নাই। আমি বাংলা, ইংরেজি বহুভাবে খোঁজার চেষ্টা করেছি, শুধু একটি শব্দই পেয়েছি, তোমরা মূর্তি পূজা করবা না। কাদেরকে বলেছে? মুসলমানকে বলেছে, যারা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাদেরকে বলেছে। আর আমি যে আয়াতটি পড়ে শোনালাম, উনি অন্য ধর্ম সম্পর্কে কতদূর সহনশীল হওয়ার কথা বলেছে, যে অন্য ধর্ম আল্লাহকে ছাড়া যাকে পূজা করে তার বিরুদ্ধে তুমি কোনো কথা বলবা না, কারণ সে রাগান্বিত হয়ে তোমার আল্লাহকেও গালিগালাজ করতে পারে। এর চেয়ে সুন্দর কথা আর কোথাও নাই। আরো একটা কথা, আমি যদি আরো একটা আয়াত পড়ে যদি আমি শোনাই, সূরা আল আরাফ 55 আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তোমরা বিনয়ের সাথে গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো, তিনি তো সীমা অতিক্রমকারীদের ভালোবাসেন না। সীমা অতিক্রম করতে ইসলামে বারবার না করা হয়েছে। অন্য ধর্মের কেউ যদি এসে তোমার কাছে আশ্রয় চায়, কোরআনে এই কথাটিও বলা আছে, তাকে আশ্রয় দিবে এবং তাকে তার গোষ্ঠীর কাছে ফেরত দেওয়ার সমস্ত ব্যবস্থা তুমি করবে। কোথাও তো বলে নাই বিধর্মী হলে পারে তাকে ধ্বংস করে ফেলো। এই যে তথাকথিত মাওলানা যারা, তারা আমার ধারণা কোরআনের এই মানেগুলি সঠিকভাবে বোঝেন না। কিতাবীদেরকে বলছে, হে কিতাবীগণ, তোমরা তোমাদের ধর্ম সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করো না। আর যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ হতে বিচ্যুত হয়েছে, তোমরা তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এরপরে আর কি বলার আছে? আমি মাওলানা সাহেবদের কাছে অনুরোধ করেছি, আমাকে দেখান
কোথায় মূর্তি বানানো যাবে না, মূর্তি রাখা যাবে না, মূর্তি স্থাপন করা যাবে না, ভেঙে ফেলতে হবে, এই কথা তো কোথাও নাই। যদি থাকতো তাহলে আমরা ইসলামের আসার সাথে সাথে, ইসলাম শক্তিশালী হওয়ার সাথে সাথে বিশ্বের বহু জায়গার মন্দির, চার্চ সম্পূর্ণ মাটিতে মিশে যাওয়ার কথা। ব্রিটিশ পিরিয়ড থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে অসংখ্য চার্চ রয়েছে, সেগুলিতে কোনোদিন হাত দেওয়া হয় নাই। এখন কেন মূর্তি ভাঙ্গা হচ্ছে, বঙ্গবন্ধুর মূর্তির উপর আক্রমণ করা হচ্ছে? এটি একটি মাত্র কারণ, 50 বছর পূর্তি, বাংলাদেশ পাকিস্তানকে পার করে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, আর্থিকভাবে অন্য একটা অবস্থানে নিজেদের অবস্থান তৈরি করছে। বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি, এই জিনিসগুলিকে তারা কিছুতেই সহ্য করতে পারছে না। তাদের রক্তের ভিতরে পাকিস্তানের চিন্তা চেতনা রয়ে গেছে। আমি এখন এই পাকিস্তানের চিন্তা চেতনাতে ছোট্ট একটি কথা বলবো। আমার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে স্বাধীন হওয়ার কারণে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস এর আমি প্রেসিডেন্ট হয়েছিলাম। আমি একই সাথে এশিয়ান রিজনাল কাউন্সিল অফ আর্কিটেক্টস এর প্রেসিডেন্ট হয়েছিলাম। পাকিস্তানে এটির একটি কনফারেন্স হওয়ার কথা, যেখানে আমি এই কনফারেন্সটি উদ্বোধন করব। আমি তখন বলেছিলাম যে যেখানে মানুষকে হত্যা করা হয়, খেলোয়াড়দেরকে হত্যা করা হয়, সেখানে আমি অনুষ্ঠান করতে যাব না। পরবর্তীতে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের অনুরোধে আমাকে ওখানে যেতে হয়েছে। উনি ইসলামাবাদ থেকে লাহোরে এসেছিলেন আমার সাথে অনুষ্ঠানে বসার জন্য। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অদ্ভুত ঘটনা, যে বাংলাদেশকে তারা স্বীকৃতি দিতে চায় নাই, বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, তার প্রাইম মিনিস্টারকে আসতে হয়েছে বাংলাদেশেরই একজন মুক্তিযোদ্ধাকে পাশে বসিয়ে কথা বলার জন্য। এটি আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতার নিয়ে আসার কারণে। আমি ওই জন্য সব সময় বলি, বাংলাদেশের স্বাধীনতা স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। আর একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তৃতা দুটি ধারা ছিল। একটি হচ্ছে শুরুতে উনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, 2 নম্বরে বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতার সংগ্রামের সাথে জড়িত ছিলাম। আমি এটাকে মনে করি মুক্তির সংগ্রামের চেয়ে অনেক সহজ ছিল। ওই যে ভাই বললেন, আমরা যেখানে গিয়েছি সেখানে উই আর রিসিভড, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। স্বাধীনতার সংগ্রামের শত্রু ছিল আমাদের পরিচিত, আমরা জানি কে আমার শত্রু, কাকে কিভাবে ধ্বংস করতে হবে। কিন্তু মুক্তির সংগ্রাম এখন চলছে। বাংলাদেশের মুক্তির সংগ্রাম চালাচ্ছে কারা? 71 পরবর্তীতে যে সন্তানরা জন্ম নিয়েছে, যাদেরকে আমি সব সময় বলি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, তারা তাদের শত্রুকে চেনে না, তারা তাদের মিত্রকে চেনে না, তাদেরকে খুঁজে বের করতে হচ্ছে তাদের মেধার মাধ্যমে। এবং এই মুক্তির সংগ্রাম চলবে, বাংলাদেশের অস্তিত্ব যতদিন পৃথিবীর বুকে আছে এই মুক্তির সংগ্রাম এই ইয়ং জেনারেশনকে প্রতি ধাপে ধাপে চালিয়ে নিয়ে যেতে হবে। এবং দে আর সাকসেসফুল। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যে সব উন্নতি হচ্ছে, এই যে আমি বললাম পাকিস্তানের অবস্থা যদি এখন তোমরা দেখো তাহলে আশ্চর্য হয়ে যাবা, যে আমি এই 3 বছর আগে যখন পাকিস্তানে গেলাম, পাকিস্তানের যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের ছাদের উপরে বাংলাদেশে 71 সনে যেভাবে বালুর বস্তা দিয়ে মেশিন গান ফিট করা থাকে, সেইভাবে এই মেশিন গান ফিট করা ছিল। গভর্নর সাহেবের রিসেপশনে আমি গেলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে হোটেলে রেখেছো, সেখানে তো 2 লেয়ারের দেয়াল দেওয়া হয়েছে, তারপরে হোটেলের ছাদের উপরে মেশিন গান ফিট করা। আমাকে বলতেছে যে তোমাদের সম্মানের জন্য এগুলি করা হয়েছে। তাই আমি বললাম যে আমি যখন বের হই আমার সামনে পিছনে সশস্ত্র বাহিনী লোক থাকে কেন? তখন বলছে তুমি এত বড় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সেই জন্য তোমাকে এই সম্মান দেখানো হয়। তখন আমি তাকে বললাম, সব মেনে নিলাম, আমাকে বলো তো পিছনে একটি অ্যাম্বুলেন্স সবসময় আমার সাথে থাকে কেন? এটির উত্তর উনি দিতে পারেন নাই। এবং আমি চলে আসার কিছুদিন পরেই গভর্নর তাসির, হি ওয়াজ কিল্ড বাই হিজ ওন বডিগার্ড। অর্থাৎ উনি একটু ওপেন মাইন্ডেড ছিলেন রিলিজিয়ন নিয়ে। এই হলো পাকিস্তানের অবস্থা। পাকিস্তানের অবস্থা আমি এখনই যে বলছি যে 71 সালে আমার ঢাকা শহরকে তোমরা যেরকম রেখেছিলা, লাহোর শহরকে তোমরা সেই অবস্থায় নিয়ে আসছো। কোনো হাউজিং কমপ্লেক্স ঢোকা যাবে না, মেশিন গান ফিট করা আছে, তার ভিতর দিয়ে এখন যেতে হয়।
তা আমরা এই জিনিসগুলি পার হয়ে এসেছি, আমরা এই জিনিসগুলি আরো সহজভাবে পার হতাম। দুটি মিলিটারি কু যদি বাংলাদেশে না আসতো তাহলে আমরা প্রায় আরো 50 বছর এগিয়ে থাকতাম। এই 50 বছর আমাদেরকে পিছিয়ে দিয়েছে সামরিক শাসন। সামরিক শাসন আমাদেরকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার পথে নিয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে বাংলাদেশের জনগণ সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। গণতন্ত্রকে সুস্থ সুন্দর করতে হলে আমাদের সম্মিলিত ভাবে চেষ্টা করতে হবে। গণতন্ত্র হচ্ছে এমন একটি জিনিস, জন্ম নেওয়া শিশুর মতন, তাকে ধাপে ধাপে হামাগুড়ি দিতে দিতে দাঁড়ানোর শক্তি যোগাতে হবে। সেই হামাগুড়ি দিতে দিতে দাঁড়ানোর মাঝখানেই আর সামরিক শাসন ওই বাচ্চাটির ঠ্যাঙে বাড়ি দেয়। এই জন্যই আমরা অনেক কিছু থেকে পিছিয়ে আছি। আমি আশা করি আমার এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে সোনার বাংলা করার মতো ক্ষমতা রাখে এবং দে উইল বি সাকসেসফুল ইন অল রেসপেক্ট। মুবাশশির ভাই আপনাকে ধন্যবাদ। জনাব সিরু ভাই, আপনার কাছে আসি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনারা যেরকম বাংলাদেশটা চেয়েছিলেন, যেরকম ভূখণ্ড চেয়েছিলেন, যেরকম সবকিছু চেয়েছিলেন, সেই বাংলাদেশটা কি পেয়েছেন? আপনি একটু আগে হতাশার কথা বলছিলেন, যদিও বঙ্গবন্ধুর দল ক্ষমতায়, এবং সেই সময় কিন্তু আবার যারা প্রতিক্রিয়াশীল তারা মাথা চারা দিয়ে উঠছে। তো এক্ষেত্রে আপনার বলবার কি আছে, এবং নতুন প্রজন্মের যারা, উনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, আপনার কি বলবার আছে যারা এই প্রজন্মের তরুণ, যারা তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হলে বা বুঝতে হলে কি করতে হবে, আপনার কি পরামর্শ? দেখেন, আমাদের প্রজন্মের এই ছেলেদের একটাই বড় দুর্বলতা, তারা পড়ে না। পড়ার কোনো বিকল্প নাই। আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম, এটার মূল কারণ ছিল পড়া। আমি ক্লাস 6 থেকে পত্রিকা পড়া শুরু করি। এটাই আমাকে এই স্বাধীনতার জন্য দাঁড় করিয়েছে। আমাদের ছেলেরা, যেমন আমি একজন তৃণমূল পর্যায়ের যোদ্ধা। আমি মাঠে মাঠে, আপনার বিলে বিলে, জঙ্গলে জঙ্গলে রাইফেল কাঁধে নিয়ে পাঞ্জাবিকে এই দেশ থেকে তাড়িয়েছি। সরাসরি যোদ্ধা আমি একজন যুদ্ধকালীন গেরিলা কমান্ডার। আমার গ্রুপ নাম্বার 151, 1 নম্বর সেক্টর। এখন এর সাথে আমি আমার প্রজন্মের জন্য আমি হাতে অস্ত্র ছেড়ে দিয়ে আমি হাতে কলম তুলে নিয়েছিলাম 1972 সালে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 75 সালে আমি এই দেশ থেকে পালাতে হয়েছিল আমাকে। তারপর আমি 79 সালে দেশে ফিরে আসি। তারপর আমি লেখালেখি শুরু করি। প্রথমে আমি ছোটদের জন্য শুরু করেছিলাম, ছোট ছোট গল্প। তারপর বড়দের জন্য শুরু করলাম। বাঙ্গাল কেন যুদ্ধগুলো নাম দিয়ে আমার প্রথম একটা লেখা আমি শুরু করেছিলাম চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে। ধারাবাহিকভাবে 145 সপ্তাহ এই লেখাটা বের হয়। এরপর সেটা বই আকারে বের হয়। এখন আমার শুধু মুক্তিযুদ্ধের বই আছে 29টি, অনেক মোটা মোটা। বাংলা একাডেমি থেকে আমার বই বেরিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বহির্বিশ্ব শত্রু মিত্র, 450 পৃষ্ঠার একটা গবেষণামূলক বই। আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজে একটা আপনার পরিসংখ্যান নিয়ে দেখবেন 3 জনও পাবেন না যে এই গবেষণামূলক বইটি পড়েছে। প্রচুর বইটি এই পর্যন্ত 2 বার প্রিন্ট হয়েছে, খুব চলেছে, কিন্তু আমি অনেক ইউনিভার্সিটি কলেজে গিয়ে দেখেছি এই বই নেই। সেখানে ওই ভারতের বড় বড় ওই গল্পের বই, উপন্যাস এগুলো আছে, কিন্তু এই মুক্তিযুদ্ধের, যেমন আমার বাঙ্গাল কেন যুদ্ধে গেল, সেনাপতির মুক্তিযুদ্ধ ছিনতাই, বঙ্গবন্ধু হত্যার বিচার, ইতিহাসের নিষিদ্ধ সংলাপ, এই ধরনের যে আমার বইগুলা, এগুলা এই বছর আমার একটা নতুন বই বেরিয়েছে, দুনিয়া কাঁপানো মহামানব, বঙ্গবন্ধুর উপর আমার বই, 200 পৃষ্ঠা একটা বই। এই কিছুদিন আগে দেখলাম একটা কলেজ এই বইটার সাথে আর আমার বাঙ্গাল কেন যুদ্ধে গেল এই বই কিনেছে। এর আগে আমি বহু কলেজে প্রত্যেক বছর ডিসেম্বর মাস আসলে, মার্চ মাস আসলে বিভিন্ন কলেজে আমাকে ওই মুক্তিযুদ্ধের গল্প বলা, মুক্তিযুদ্ধের কথা, ইতিহাস শোনাবার জন্য নিয়ে যাওয়া। আমি ইতিমধ্যে বহু মহিলা কলেজ, বহু সরকারি কলেজে গিয়েছি।
কিন্তু আমি সেখানে তাদের লাইব্রেরিতে ঘুরে দেখি সেখানে বাঙাল কেন যুদ্ধে গেল না। না, এটাই হলো আমাদের সমস্যা। ওরা জানবে কিভাবে ইতিহাস? আমি এখন বললাম শুনলো শেষ, তাকে তো পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। এই ব্রেকটার আপনাকে কারণ হচ্ছে সামরিক বাহিনী দেশ শাসন। যে পৃথিবীর যেখানে সামরিক বাহিনী দেশ শাসন করে তারা আমলাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে পশ্চিম দিকে সূর্য উঠে যদি সামরিক শাসনকর্তা বলে তাহলে দেশের আমলারা এই কথাটি সবার কাছে বলবে যে পশ্চিম দিকে সূর্য উঠে। বাংলাদেশের এই সামরিক শাসনের বোঝা আমাদেরকে আরো 25-50 বছর ঢেলে সাজানোর জন্য কষ্ট করতে হবে, এর বিকল্প নাই। পৃথিবীর কোথাও এই জায়গা থেকে বের হয়ে আসতে পারে নাই, আমরা বের হয়ে আসছি, পাকিস্তান আজও বের হতে পারে নাই। জি সিরু ভাই, আমরা শেষ করব, আপনি আপনার কথাটা শেষ করুন। না, আমি শুধু আমার আন্ডারে আমি ছাড়া আরো 12 জন ছেলে ছিল, এর মধ্যে এখন 5 জন মারা গেছে। একটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমি ছাড়া 12 জনের মধ্যে আমার 5 জন ছিল হিন্দু ছেলে। এরা কেউ আপনার এসএসসি পাস করে নাই। আমার গ্রুপে শুধু একজনেই গ্রাজুয়েট ছিল, সব কৃষক, আপনার চামার খামারের ছেলেপেলেরা মুক্তিযুদ্ধে গিয়েছিল। 5 জন হিন্দু, 1 জন বড়ুয়া, 6 জন, আর আমরা 7 জন মুসলমান। জি জি জি, আমরা কেউ মনে করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধু মুসলমানদের কারণে, হিন্দুরা গিয়েছে আপনার শরণার্থী হয়েছে। না, আমার এলাকায় 4টা গ্রুপ, আমরা এখন বর্তমানে 3 জন কমান্ডার আমরা বেঁচে আছি। আমাদের প্রত্যেকের কাছে আপনার 2, 3 জন, 4 জন, 5 জন করে হিন্দু ছেলে আছে। সুতরাং কেউ জনে আমি এটা বললাম এই কারণে, আমি তাদের কাছে তো কৃতজ্ঞ। তারা আমাকে যদি অপশন না দিত, কমান্ডার নির্বাচন করার সময় তাদেরকে জিজ্ঞেস করেছে, তারা সবাই বলে যে না, আমরা এই সুরবাঙ্গালিকে চাই, আমরা ওনার সাথে যাব। তারা অপশন না দিলে তো আমি পেতাম না তাদেরকে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকে 49 বছরের পর আমি তাদের কাছে একদম অবনত মস্তকে তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। তারা না হলে আমি কমান্ডার হতে পারতাম না, আমি এই দেশ স্বাধীন করতে পারতাম। আপনাকেও আমরা শ্রদ্ধা জানাই, আপনাদেরকেও শ্রদ্ধা জানাই। জনাব মুবাশির, আপনি যদি 1 মিনিটের ভিতরে কিছু একটা বলতে চান, আমাদের অনুষ্ঠান শেষ করে দিব। আবার একটা ছোট্ট গল্প বলি, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আমি আর মায়া একটা গ্রামে আমাদের দুজনকে দাওয়াত দিল যে আপনাদের দুজনকে আমরা দুপুরবেলা খাওয়াবো। আমি আর মায়া গেলাম, আমাদের সাথে 2 জন অস্ত্র নিয়ে আমাদেরকে গার্ড করছিল। তো সেই গ্রামের বাড়িতে যে দেখি উঠান ভর্তি মানুষ, বারান্দায় আমাদের দুজনের জন্য অজস্র খাবার সাজিয়ে রাখা হয়েছে। তা আমি তখন ওই গ্রামের লোকজনকে বললাম যে আমরা তো একলা খেতে পারি না, আপনারা সহ একসাথে খাই। তখন ওই উঠান থেকে সবাই উঠে বলতেছে, না না না, আমাদের খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে, আমরা মুক্তিযোদ্ধাদের খাওয়া দেখতে আসছি, আপনারা কেমন করে খান, কেমন করে কি খান দেখতে চাই, দেখে আমরা নিজেদেরকে কৃতার্থ করতে চাই। আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। মুক্তিযোদ্ধার খাবার দেখার জন্য গ্রামের বিরাট সংখ্যক মানুষ, পুরুষ মহিলা, ছোট ছোট বাচ্চা উঠানে বসে আছে, তাদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। আমি আর মায়া বসে বসে খেলাম, তারা ওইখান থেকে বলতেছে আরেকটু ভাত নেন, আরেকটু মাংস নেন, আরেকটু মাছ নেন। এই জিনিসগুলি যখন এই 50 বছর পরে চিন্তা করি, কেন বাংলাদেশ স্বাধীন হলো, কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো, শুধুমাত্র আমরা মুক্তিযোদ্ধারা কিন্তু স্বাধীন করি নাই। ওই যে ভাই বলল জনযুদ্ধ, জনগণ এই মানুষগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং আমরা যেরকম আমি যে বুয়েটের ইউনিভার্সিটির হল থেকে, রুম থেকে অপারেশন করতাম, সেই রুমের ছেলেটা বদিউজ্জামান, যেটা তার নাম বুয়েটে একেবারে 1 নম্বরে দেওয়া আছে, তাকে ধরে যাওয়া হয়েছিল। আমরা বেঁচে গেছি, তাকে ধরে নিয়ে গেছিল। নিশ্চয়ই সে আমাদের নাম বলে নাই, নাহলে আমাদেরকেও ধরে নিয়ে যেত। তাকে আজও আমরা খুঁজে পাই নাই। এই যে আত্মত্যাগ, সে তো অস্ত্র ধরে নাই, সে কোনো জায়গায় ট্রেনিংও নেয় নাই, সে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে তার জীবন দিয়ে।
এই জিনিসগুলি আমাদেরকে মনে রাখতে হবে। আর ভাই যে কথাটি মনে রাখতে বললো, হবে। বই কেন পড়ে না, কারণ 20 বছরে মুক্তিযুদ্ধকে গন্ডগোলের সময় হিসাবে চালু করে দেওয়া হয়েছে। এই গন্ডগোল হাত থেকে আবার মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনতে আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হচ্ছে। জি, করতে হবে, right, exactly. এই প্রজন্মের জি। মুক্তিযোদ্ধারা সাকসেসফুল হবেই। ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে বাংলা চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আমার ব্যক্তিগতভাবে আপনাদের দুজনকেই শ্রদ্ধা করি সবসময়, দুজনেই চিরতরুণ, এবং আজকে বিশেষ দিনেও আপনাদের প্রতি শ্রদ্ধা জানালাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন। বাংলাদেশে যারা জনযুদ্ধের কথা বললেন, যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা যারা বাংলাদেশের নাগরিক, সেই জনযুদ্ধের প্রতিটি নাগরিক, আপনাদের প্রজন্ম, তারপরের প্রজন্ম, আমাদের প্রজন্ম বা আমাদের পরের যে প্রজন্ম রয়েছে, তারা সবাই মিলে এই সুন্দর দেশটাকে আমরা একটি শান্তির দেশ হিসেবে, একটি সুন্দর দেশ হিসেবে, একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। আজকে বিজয় দিবসের প্রাক্কালে সেই শুভকামনা জানিয়ে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক। পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এটা খুব এই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার মতো নয়, তারপর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন।